সুধী দর্শকবৃন্দকে উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা বিদায় লগ্নে মায়ের ডাক। যখন যা হবে তখন দেখা যাবে। সারা জীবন সুখ থাকার মৌ কত
পারবি না, তাই না? তবে দেখ বস্তির কুলি কামিনা কেমন ইজ্জত বাঁচাতে জানে। এই! এই শয়তানের দল, এবার তোদেরকে বাঁচাবে। তুমি এখানে কোন শয়তান নরকের কি? ওই নোংরা মুখে তুই আমাকে মা বলে ডাকবি না। কিন্তু প্রত্যাশ করো, মালিকের নিয়ম যখন খেয়েছে নিয়ম ওঠানো করতে পারবো না। ওকে আমি এখান থেকে নিয়ে যাবোই যাবো। চলে ভয় নেই রে বেটি, ভয় নেই। এই কাঁটার উঠা যতক্ষণ আমার হাতে থাকবে, আমার বেটির ইজ্জত নিয়ে কেউ সিঁড়িবিড়ি খেলা করতে পারবে না। সে আমার পেটের সন্তানই হোক আর শয়তান। বিধবা বুড়ি, এবার কি স্কলার চলে বাজি মাত করবি, তাই না? তা পারবি না। এবার এবার কি হবে? এবার কি হবে সেটা মা বলতে পারবে না শান্ত, সেটা বলবো আমি। আর যে পা তুই মায়ের গায়ে তুলেছিস সেই পাটা আমরা কেটে নেব। সামনে কথা বল প্রদীপ, মুখ সামনে কথা বল। আমি আমার মায়ের গায়ে লাথি মেরেছি, বেশ করেছে, সেটা তোকে দেখতে হবে না। একশোবার দেখবে, হাজারবার দেখবে, কারণ ওরাই আমার আসল ছেলে, তুই আমার কেউ নয়। চুপ! ওই নোংরা মুখে তুই আমাকে মা বলে ডাকবি না। প্রদীপ, প্রদীপ, ওকে আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যা, সরিয়ে নিয়ে যা। আমি ওর মুখ দেখতে চাই না রে, মুখ দেখতে চাই না। শান্তিমা! হ্যাঁ, আমি শান্তিমা। তোরা জানিস তোদের বাবা ঠাকুর এই গ্রাম পঞ্চায়েতকে ঘেন্না করতো, আর এই শয়তান তারই ছেলে হয়ে নিজের বোনকে তুলে দিতে চাইছে। এই দেখ ঝিনুক, কি কি হয়েছে ঝিনুকের? চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? বলো না ঝিনুকের কি হয়েছে? মা? ঝিনুক, ঝিনুক চুপ করে থাকবে না। ঝিনুক ফুটিয়ে ফুটিয়ে থাকবে না। বলো ঝিনুক, বলো কি হয়েছে? কোন মুখে ঝিনুক সে কথা বলবে? বাবা কোন মুখে বলবে? রাত পরে যার সঙ্গে চোখ দিয়ে সেই ঝিনুককে ওই অশান্ত তুলে নিয়ে যাচ্ছিল প্রাকৃতিক উপহার। শান্তিমা! বিচার করবি না নিজের বোনের ইজ্জত, এই খুনি বস্তির ইজ্জতে বিক্রি করতে চায়, সেই শয়তানের বিচার করবি না। ও চমৎকার, নিজের ছেলের বিচার করতে বলছো। এই পরের ছেলেকে দে, এবার থেকে তাহলে এই পরের ছেলে তোমাকে খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো। বাবা ঠাকুর মরে গেছে বলে তুই ভাবিস না মা চলে যা এখান থেকে, চলে যা। মায়ের কথাই আমাদের কথা। তাই মায়ের কথা আমরা তোকে ছেড়ে দিলাম। যা, এখনই এই বস্তি ছেড়ে চলে যা। আর যাওয়ার আগে একটা কথা শুনে যা, এরপর যদি কোনো অন্যায় করিস শুধু মা কেন, আমরা কেউ তোকে ক্ষমা করতে পারবো না। বেশ, চলেই যাচ্ছে। ফিরেও কোনোদিন এই বস্তিতে আমি আসবো না। যাবার আগে আর একটা কথা শুনে যা। আজ থেকে আমি জানবো যাকে আমি গর্ভে ধারণ করেছি তাকে আমি চিনি না, জানি না, দেখিনি কোনোদিন। আজ থেকে তাকে আমি ভুলে যেতে চাই। কথাটা মনে রাখিস। রাখবো। আজকের এই অপমানের কথা আমাকে মনে রাখতেই হবে। আর তোরাও শোন, এই অপমানের প্রতিশোধ নিতে এই কুলি বস্তিতে আমি একদিন ঘুঘু চড়াবই চড়াবো। তবেই আমার নাম অষ্টমহর্ষ। আদিরাত, প্রদীপ, তোরা আমাকে ভুল বুঝিস না বাবা, তোরা আমাকে ভুল বুঝিস না। আমার ভাবতেও লজ্জা হচ্ছে যে আমি ওই শয়তানটার মা। প্রদীপ, তুমি আমার কথা দাও, আমার জীবনকে তুমি বিয়ে করবে। হ্যাঁ মা, নিশ্চয়। তোমার ঝিনুককে আমিও বিয়ে করবো। হ্যাঁ ঝিনুক, আগামীকালকের আয়োজন মতোই আমি তোমাকে বিয়ে করবো। কিন্তু মা, কাল যদি ওই অশান্ত পঞ্চায়েত প্রধানের দল নিয়ে আমাদের এই শান্তির পরিবেশ নষ্ট করতে আসে তাহলে? আমরা জীবন দিয়ে হলেও তা প্রতিরোধ করব। হ্যাঁ মা, আমার দেহে প্রাণ থাকতে তোমার ঝিনুকের কোনো ক্ষতি হতে দেবো না মা, কোনো ক্ষতি হতে দেবো না। তুমি শুধু আশীর্বাদ করো এই জীবন যুদ্ধে যেন জয়লাভ করি। নিশ্চয়ই জয়লাভ করবি বাবা, নিশ্চয়ই জয়লাভ করবি। ওরে, মা কি কখনো সন্তানদের অমঙ্গল কামনা করতে পারে? কথায় বলে কুপুত্র যদি না হয় মাতা কখনো নয়। শান্তিমা! হ্যাঁ, মা, তাই মায়ের এই তুচ্ছ জীবনকে সত্য করে আমি তোদের আশীর্বাদ করছি। সুখে শান্তিতে ভরে উঠুক তোদের মানব জীবন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জীবন, হ্যাঁ জীবন মানেই সংগ্রাম। তাই সংগ্রাম করে বাঁচতে হলে আমাকে জানতেই হবে লোকটাকে। আরে বাবা, আমিও কি ছাই চিনি না? ঠাকুরজি এসে আমাকে যা বললো আমি তোমাকে তাই বললাম। তুমি হাসছো? হাসবো না তো কি করবো? তুমি আর আমার বোন দেবী, তোমরা দুজনই সমান।
কেউ যদি এসে বলে তোমার কান কাকে নিয়ে গেল, তোমরা কানে হাত দিয়ে কান আছে কি নেই তা না দেখেই কাকের পেছন পেছন ছুটবে। আমার মোটেই ভালো লাগে না, একটু সিরিয়াস হও তো। আমি সিরিয়াস নই, কথা বলতে বললে? তুমি জানো লোকে আমার পেছনে কি বলে? কি বলে? বলে আমি নাকি চিতাবাঘ। মানুষ রূপে শয়তান জানোয়ার যেখানে, পুলিশ ইন্সপেক্টর অনির্বাণ সেন সেখানে। এই, জানো জানো, আগেই কথা শুনে না মনটা আমার গর্বে ভরে উঠতো, তাই। কিন্তু এখন যেন কেমন আমার একটা ভয় হয়। হয় পুলিশ ইন্সপেক্টর অনির্বাণ সেনের স্ত্রী হয়ে ভয় তুমি কাকে বললি? ভয় পাই ওই গৌরীপুরের পঞ্চায়েত প্রধান আর তার ভাড়া করা গুন্ডাদের। এ তুমি কি বলছো মল্লিকা? আমি আইনের রক্ষক, অন্যায় করলে আমার কাছে পঞ্চায়েত প্রধান তো তুচ্ছ, এমএলএ এমপি মন্ত্রীরাও রেহাই পাবে না। সেখানেই তো আমার ভয় তো, ওই প্রধানের সব অন্যায় কাজে তুমি বাধা দিচ্ছ বলে ওরা তোমাকে ভাড়া করা গুন্ডা দিয়ে খুন করতে চায়। মল্লিকা, এ কথা তোমায় কে বলেছে? আমি ওরে তাই বলো, তাকে নাম রক্ষে নেই, তার উপর সুগ্রীব হয়েছে তোমার দোষ। দাদা, তুমি আমার কথাটা একটু মন দিয়ে শোনো। তোদের মেয়েলি কথা শোনার মতো সময় আমার একটু নেই, কারণ আমি বেশ বুঝতে পারছি প্রধান সাহেব আমাকে দরবারে আনতে পারেনি বলেই এই সব গুজব রটিয়ে ওদেরকে ভয় দেখাতে তোমার চাইছে। বিজ্ঞানের কথা শুনলাম কিন্তু মানলাম না। মানে যারা আমাকে এইসব কথা বলেছে তারা তোমার আমার কেউ শত্রু নয়, তারা হচ্ছে ওই পশুপতিনাথের কটন মিলের শ্রমিক। শ্রমিকদের সাথে তাদের সম্পর্ক একেবারে সাপ আর নেউলের মতো। তাই বলছি দাদা, তুমি যা করবে না একটু ভেবে চিন্তে করবে। ভেবেছেন তো? হ্যাঁ। আমার বোন হয়ে তোর মনে ওই ভয় দাবি করছে? ভয় নয় দাদা, এটা হচ্ছে আশঙ্কা। কারণ কুলি বস্তির লিডার প্রদীপ বলছিল তাদের দাবি মেনে না নিলে তারা খুব শীঘ্রই ধর্মঘট ডাকবে। রাখবে কথা বল কি? তোমার কি মানে? হ্যাঁ, শ্রমিকদের জোর করে কাজে লাগাবার চেষ্টা করবে, শ্রমিকরা কাজ করতে চাইবে না, তখনই লেগে যাবে ঢিসুম ঢাসুম মারামারি খুনাখুনি। তা শুনে তুমি ছুটে যাবে। হ্যাঁ, সে তো অবশ্যই যাবে। তবে আর বলছি, আচ্ছা ওরা যদি তোমার উপর কোনো একটা অঘটন ঘটিয়ে বসায়? দাদা, ও আমার দাদা আরে বাবা কি বলবি বল না। তুমি যা করবে না একটু সাবধানে করবে। সাবধান আমাকে। কি গো? আরে কি পাগলের মতো হাসছো? পাগল আমি নই, পাগল হচ্ছে তোমরা, নইলে এসব আমল তেমন বলছো। যাও তুমি তোমার কাছে যাও, ব্যাপারটা আমি দেখছি। দাদা দাদা শোনো শোনো শোনো, সব ব্যাপারটা তুমি এত হালকা করে নাও না। কিন্তু দাদা, তোমার যদি কিছু হয় আমাদের দুজনের কি গতি হবে একবারে ভেবে দেখো। স্যার চিঠি চিঠি? কিসের চিঠি? আর বলবেন না স্যার, আপনি চলে আসার পরে হ্যাঁ। ওই গৌরীপুরের কটন মিল থেকে একটা লোক এসে আপনাকে একটা চিঠি দেওয়ার জন্য বারবার বিরক্ত করছে। আগে তাই আপনার কোয়ার্টারে আসতে বাধ্য হলাম। দাদা, কি লিখেছে? ওই দাও দেখি চিঠি। এই নিন স্যার, এই নিন। কি হলো দাদা, কি কি লিখেছে গো? চিঠির উপরে তুমি এমন থাপ্পড় করে কাঁদছো কেন? না মানে স্যার খারাপ কিছু। ওই কোথায় সে? যে চিঠি বয়ে রয়েছে? ওই থানায় বসিয়ে রেখে এসেছি। তুমি যাও, তোমাকে অপেক্ষা করতে বলা, আমি এক্ষুনি যাচ্ছে। ইয়েস স্যার। রাস্কেলটা এত বড় সাহস! আরে সে তুমি কিনা আমাকে বলেছো? মল্লিকা, হ্যাঁ। মল্লিকা আমি যাচ্ছি। দেবী, হ্যাঁ বলো। তুই আমার ডাক্তারি ব্যাগ নিয়ে কোথাও চলে যাস না। না না প্রধানের চিঠির উত্তরটা পত্রবাহকে উপযুক্ত ভাবে দিয়েই আমি আসছি। দাদা, দাদা শোনো শোনো শোনো, আমি না তোমার চোখ মুখ দেখে বুঝতে পেরেছিলাম ওটা প্রধান সাহেবের চিঠি। তা যেই লিখুক না কেন, পত্র বাহককে তুমি যেন আবার মারধর করো না। তোমার যা মারকুটের স্বভাব। না না, মারবো না। পুজো করবো, পুজো। আর পূজার ফুল বেলপাতা ভালো করে সাজিয়ে চিঠির উত্তরটা পাঠিয়ে দেবো। দাদা Scoundrel! আর তুমি দাদুবদি কি লিখেছে দেখি। দাদা এত জোর রেগে গেল কেন, কি ব্যাপার? কি কি লিখেছে পড়ো তো। হ্যাঁ দাঁড়াও, লিখেছে জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করে পরিণাম ভালো হবে না। আমার হাতে হাত মিলিয়ে রাজ সুখে থাকুক, আর তা না হলে দুনিয়া থেকে সরে যেতে হবে। বউটা বিধবা হবে, মন ভর্তিজা হবে। আমি বলছি কি, তুমি তোমার দাদাকে বুঝিয়ে বলো দরকার নেই ওদের সাথে বিবাদ করে। তার চেয়ে বলো শত্রুর মুখে রাজভোগ তুলে দিয়ে রাজ সুখে জীবন যাপন করি, তাই না বৌদি? ছি বৌদি, ছি। তুমি শুধু তোমার নিজের কথাটাই ভাবলে, ওই অসহায় কুলি মস্তিদের কথাটা একবারও ভাবলে না। আরে ওদের ঘরেও তো তোমার মতো বউ আমার মতো বোন আছে, তাদের ভাবনাটা কে ভাববে? আমি ভাবছি ঠাকুরজি। তুমি ভাবছো কি বলবে কি করবে, কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু করতে হবে না। যাও ঘর থেকে আমার ডাক্তারি ব্যাগটা এনে দাও, আমি বস্তির অবস্থাটা একবার দেখে আসি। হ্যাঁ বৌদি শোনো, যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই। বাঘের সঙ্গে যখন ঘর করছো তখন হরিণী হয়ে থেকো না বৌদি, বাঘিনী হও। বাঘিনী দাদার অপমান মানে আমার অপমান,
একটু হলেই সালার অফিসার মেরে ফেলতো গো। তা কি দিয়ে আপনাকে মারলো তো ম্যানেজার বাবু? এই আমাকে মেরে তোকে কে বললে? ও মা, তুমি তো কোকাতে কোকাতে বললে যে মেরে তোমার বাপের নাম ভুলিয়ে দেখ। শোনা, উল্টো পাল্টা কথা একদম বলবি না। তুই চাকর চাকরের মতো থাকবি। তাই তো আছি গো ম্যানেজার বাবু। ভাববি ম্যানেজার না হয়ে চাকর হয়ে। ম্যানেজার না হয়ে চাকর হওয়াটা বুঝি ভাগ্যের হলো? অন্তত এক্ষেত্রে হলো। যদি ম্যানেজার হতাম তাহলে আপনার মতো বড় কর্তার চিঠি নিয়ে থানায় যেতে হতো, আর ওসি সাহেবের রামপ্রাদানি খেয়ে একেবারে বাপের নাম ভুলে যেতে। ব্যাপারটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। খারাপ তো বটে। ওসি সাহেবের কোনো আক্কেল নেই, ছোট লোক। না না, আপনি নয়, ওসি সাহেব জমাদার। ভুল হয়ে গেছে, ম্যানেজার বলে কথা, তার গায়ে কিনে হাত। না না, এ ভারী অন্যায়। অন্যায় নিয়ে তোকে ভাবতে হবে না। তুই যা জেনেছিস বা শুনেছিস বাইরের লোকের কানে যেন না পৌঁছায়। পাগল, ছি, তাই কখনো বলি? কিছু নেই। এই পশুপতিদের নামে বাঘে গরু একখানে জল খায়, আর তারই ম্যানেজারের গায়ে হাত। এত বড় স্পর্ধায় সরকারি খরচটায় স্পর্ধায় এখন কি দেখলেন বাবু? ওই শালার অফিসার বলেছে এটা নাকি আপনার চিঠির আংশিক উত্তর। ম্যানেজার বাবু দোষ কি বড় বাবু? উনি মার খেতে খেতে যা শুনেছেন তাই আপনাকে বলছে। এই তুই চুপ কর, মাথায় আমার আগুন জ্বলছে। আমাকে অপমান করে এই শোরের বাচ্চা অফিসার এখন বেঁচে আছে? না না, এটা দেখি আমি বলছিলাম কি বড় বাবু, কলকাতায় ভগৎ বলরাম এদিক দিয়ে একবার যাবো। আমি বলছিলাম কি বড় বাবু, আবার তুই কথা বলছিস? না না, এটা ভালো কথা। ও ভালো কথা, ভালো কথা। বেশ, তাহলে বল। আপনার বোধহয় স্মরণে নেই, আপনি সেদিন বলছিলেন কেষ্টপুরের সাহেব আপনাকে ফোন করে জানিয়েছে কুখ্যাত গুন্ডা মুন্না ভাই কিছুদিনের জন্য আমাদের এখানে এসে থাকবে। হ্যাঁ, এটা তুই খুব ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। তাহলে তো সমস্যা মিটেই গেল। আমি বলছিলাম কি বলবো, কি ওই মুন্না ভাইকে দিয়ে যদি আমাদের বাকি কাজগুলো করিয়ে নেওয়া হয় তাহলে কেমন হয়? কথাটা তুমি বন্ধ বলো। হ্যাঁ, তবে মুন্না ভাই আমার এখানে আসবে ছদ্মবেশে, কিন্তু তার ছদ্মবেশটা যে কি তা তো আমার জানা নেই। জানাজানি দরকার নেই বাবা, জানাজানি দরকার নেই। মুন্না ভাই যখন এখানে আসবে তখন তাকে দিয়ে কাজগুলো করিয়ে নিতে হবে। তাই মুন্না ভাইকে আমার বিশেষ দরকার। তোমার চাইতে তাকে আমার বেশি দরকার। বাবা, তুমি বুঝতে পারছো না? ওই শালা শ্রমিক লিডার প্রদীপ কি সাংঘাতিক। সে শুধু মিল ধর্মঘট করেই ক্ষান্ত হয়ে বসে নেই, সাথে আমাকে হুমকি দিয়েছে 7 দিনের মধ্যে আমি যদি ঝিনুকের কাছে ক্ষমা না চাই তাহলে আমাকে এখান থেকে তুলে নিয়ে যেয়ে তার কাছে ক্ষমা চাবে। বড় মালিক, এইভাবে যদি কুলি মজুরদের কাছে ছোট মালিকের মাথা হেট হয়ে যায় তাহলে কিন্তু ওরা আরো পেয়ে বসবে। এই তুই চুপ কর, তুই তো নাচের গুরু, তোর জন্য কি এত সব কাণ্ড? এই দেখো দেখি আমি আবার কি করলাম? আমি তো কেবলমাত্র ছোট মালিককে খুশি করতে চেয়েছিলাম। বড় মালিক মানে যা হওয়ার কথা হয়ে গেছে। বলছিলাম কি বড় মালিক, এইভাবে যদি মিলের ধর্মঘট চলে তাহলে মিলের কতটা ক্ষতি হবে সেটা নিশ্চয়ই আপনি ভাববেন। ভাববো, অবশ্যই ভাববো। দাদা ঠাকুরের লিডার ফুড প্রদীপের ঘাড়ে চেপে বসেছে। তবে এখনই ওর দাবি দেওয়া বা দল পাকানোটা আমার কাছে বড় সমস্যা নয়। তাই আমি চাই ওকে আগে পৃথিবী থেকে সরিয়ে দিতে। তারপর সমাজসেবিকা দেবী কেউ দেখবো সেদিন তোর সমাজ সেবা প্রেম কোথা থেকে আসে। এসে গেছে, মুন্না ভাই এসে গেছে। मैं हूँ एक मुसाफिर, मुसाफिर हूँ मैं मुसाफिर, रूप रस गंध माखी এই পৃথিবীর, এই পৃথিবীর, এই পৃথিবীর, এই পৃথিবীর। আজখানে কালখানে ঘুরে বেড়াই রনে বনে, আজ এখানে কাল ওখানে ঘুরে বেড়াই রনে বনে, সুনীল আকাশ ছাড়ছে আমার সারা বিশ্ব নীল। আল্লাহ
মুসাফির 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 দেখে শুনে মনে হচ্ছে তুমি আমাদের আকাঙ্ক্ষিত অতিথি, মানে যাকে বলে মানুষকে শিক্ষা দেওয়ার মতো উপযুক্ত লোক। মার কাটারি আমাকে দেখিস সালা বুঝে ফেললাম এই মালটাকে। আবার সালা ফটকে বলো গুরু। এ সালা শুনির বাচ্চা দেখছি পাক্কা জহুরি রে। এই ছেড়ে! তুমি কাকে কি বলছো জানো? উনি হচ্ছেন এই পাহাড় ঘেরা গৌরীপুর অঞ্চলের প্রধান লক্ষ্মীনারায়ণ কটন মিলের মালিক পশুপতি নাথ। তার সঙ্গে তুমি এইভাবে কথা বলছো? মার কাটারি আবার সালা ফটকে বলো গুরু। এইসব হারামির বাচ্চাদের বলে দে আমার কথাবার্তা এরকম, আর ভালো করে জানিয়ে দে আমি যাদের কাছে এসেছি তারা সালা বুকে হাত দিয়ে বলতে পারবে তারা হারামির বাচ্চা নয়। আরো জানিয়ে দে আমার মুখের উপর কেউ যেন বেশি কথা না বলে, বললে সালা মাটির মায়া ত্যাগ করে একদম ওপরে চলে যাবে। এই যে আমার গুরু যা বললো শুনলেন তো? নাকি আমি একবার রিপিট করবো? ঠিক আছে, আমরা শুধু জানতে চাইছি আমাদের অনুমান সত্য যে তুমি সাহেবের কাছ থেকে এসেছো, মানে তুমি আমাদের আকাঙ্ক্ষিত অতিথি মার কাটারি আবার সালা ফটকে বলো গুরু। এ মালিক দেখছি আমাকে বেটা বলছে না, ওদের বলে দে এ জালি দুনিয়ায় আমি কারো বেটা ফেরা নই, আর আজ থেকে যে ডেরায় আমি থাকবো আমাকে কেউ বেটা বলে ডাকুক এটা সালা আমি শুনতে চাই না। ঠিক আছে, ভুলেও কখনো তোমাকে বেটা বলে ডাকবো না। ওনার সাথে তুমি তুমি করে কেন কথা বলছো বাবা? উনি আমাদের সম্মানী অতিথি, ওনার সাথে আমাদের আপনি আজ্ঞা করে কথা বলা উচিত নাকি? আবার সালা ফটকে বলো গুরু। ওই মাতাল ফলটাকে বলে দে আমি বেশি তেল দেওয়া পছন্দ করি না। এ কোন সরকার দেবতা এলো রে বাবা? এ কোনো ফুলেই সন্তুষ্ট হই না, হই না, আমি সালা মালিকদের কোনো কাজেই সন্তুষ্ট হই না। টাকার বিনিময়ে আমি মালিকদের কাজ করি ঠিকই, কিন্তু সেই সব মালিকদের আমি মনে প্রাণে ঘেন্না করি। ঘেন্না। গুরু, মাথা গরম করো না গুরু, মাথা গরম করো না। আমাকে ব্যাপারটা দেখতে দাও, আমি দেখছি। এই যে শোনো, বলুন। আমার গরুর মাথাটা না দমদম বিগড়ে যায়, আর বিগড়ে গেলে কি হয় জানেন তো? কি? যখন তখন খুন টুনো করে ফেলতে পারি। খুন? পাগল টাগল নয় তো? না, সেসব কিছু নয়। আসলে কেউ আজে বাজে কথা বলে আমার গুরুকে বিরক্ত করুক, আমার গুরু সেটা চান না। আচ্ছা। তাছাড়া কাজের ব্যাপারে গুরু খুব সিরিয়াস। এই ধরুন আপনার কাউকে মার্ডার করার ইচ্ছা, বলুন গুরুকে, বলুন, দেখবেন গুরু তাকে মার্ডার করবে কি? বলো গুরু, বলো। ওদের সাথে ফিসফিস করে কি করছিস? আরে সেসব কিছু নয়। তোমার স্বভাবের কথাটা ওদের একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আরে আমাদের এখানে বেশ কিছুদিন থাকতে হবে তো, বলো। এই ভালো করে জেনে রেখো যে এই ডেরায় থেকে আমাকে কোনো মার্ডার করতে হবে ঠিক কিনা। আছে। যদি করতে হয় তাহলে কিন্তু অ্যাডভান্স না টাকার জন্য কোনো চিন্তা নেই বাবা, ব্যাপারটা তুমি একটু বুঝিয়ে বলে দাও। টাকার জন্য কোনো আমি বলছি না, তুমি বুঝিয়ে বলো। আমার সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। আমার পিঠে ব্যথা, তাই বলছিল। সে কি আপনি পিঠ দিয়ে কথা বলেন না? থাক, আপনাদের মনে মনে করতে হবে না। আপনারা যখন কেউ কথাগুলো বলতে পারছেন না তখন আমি বলে তুমি বলো। শোনেন মুন্নাবাবু, মালিকরা বলছে টাকা পয়সার কোনো অসুবিধা হবে না, আর আপনার টাকারও সুবন্দোবস্ত হয়ে যাবে। বিনিময়ে আপনাকে দুটো খুন করতে করবো, কিন্তু পার খুন 1 লাখ টাকা চাই। দুটো খুনে সারা 2 লাখ টাকা পেলে আমি দুখানা লাশ ফেলে দেবো। 2 লাখ টাকা পেলে গ্রামকে গ্রাম আমি শ্মশান করে ছেড়ে দেবো। ব্যাস, তাহলে তো হয়েই গেল। এখন কাকে কখন কিভাবে খুন করবেন সেটা যদি একটু মন দিয়ে শোনেন আর কি। মন? এই যে শুনুন। হ্যাঁ বলুন। আমার গুরু না মন টন বলে কিছু নেই, বুঝলেন? হ্যাঁ, উনি কান দিয়ে শোনে, কান। আপনি বলে যান। হ্যাঁ, যা বলছিলাম, ওই প্রথম খুনটা হচ্ছে গৌরীপুর থানার অফিস ইনচার্জ অনির্বাণ সেন। আর দ্বিতীয় খুনটা হলো লক্ষ্মীনারায়ণ কটন মিলের শ্রমিক নেতা প্রদীপ দাস। বাস। আমি সব বুঝে গেলাম, কিন্তু একটা জিনিস তো বুঝলাম না। কি? তুমি শালা ঝালমুড়ির বাচ্চা মালিক। আবেই, তুই তো শালার বেটা শালার ছেলে দে। তুই তো হারামিটার ম্যানেজার। এই মালটাকে ও তো হলো আমি হলাম আগের শ্রমিক লিডার বাবুলাল ঠাকুরের ছেলে অশান্ত ঠাকুর। আর কাটারি শ্রমিকের বেটা মালিকদের কাছে। না মানে ওদের সাথে তো ঠিক আমার খাপ খায় না,
তাছাড়া ছোট মালিক আমাকে খুব খুব ভালোবাসে, তাই ওদের সব সম্পর্ক আমি ত্যাগ করে দিয়েছি। একদম ত্যাগ, একদম ত্যাগ। এই ফটকে ছুরিখানা দে। ছুরি দিয়ে কি হবে? নিজের জাতের সাথে যে বেইমানি করে তাকে আমি মুরগির মতো ফুসিয়ে যাবাই। ওরে আমার কি রকমের কথা রে বাবা! লাখ টাকার মতো সত্যি কথা রে বাবা, পড়তে দেরি করছিস মানে ছুরিখানা দে। দোহাই গুরু, দোহাই, ওকে তুমি বেরো না। দেখো, এটা হলো গিয়ে ওর নিজের ব্যাপার, ওকে তুমি ছেড়ে দাও। তোমার অশান্ত বাবা। ফটকের কথা তোকে আমি ছেড়ে দিলাম। দ্বিতীয় দিন যদি এই খেলাটা দেখি না, সালা বাপের দেওয়া চানটা নিয়ে ফিরতে পারবি না। ফট এখান থেকে। কাজটা কিন্তু ঠিক করলেন না মুন্না বাবু। আমার ব্যাপারটা একটু ভালো করে ভেবে দেখবেন। আমার ব্যাপারটা তারপরে ভাবো, তোর ভবলীলা সঙ্গ করার কথা আমি নিশ্চয়ই ভাববো। তাহলে মুন্না বাবু আমি এখন চলি, আপনি আমাদের গেস্ট হাউসে অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ, সোজা চলে আসবেন, সোজা। আপনার অসুবিধা হবে না। এসো বাবাজি, এসো। তোমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমরা তোমার জামাই আদরে মাথায় করে রাখবো। তোমার কোনো অসুবিধা তাহলে গুরু, ও গুরু, অবশেষে তোমার একটা শ্বশুর ঘর, মানে আপনার জন্য জুটে গেল। কি বললি? আপনার জন্য খবরদার। হ্যাঁ গুরু। খবরদার ফটকে, খবরদার। সালা আপনজনের কথা বলে আমার মনের আগুনটাকে দ্বিগুণ করে জ্বালিয়ে তুলিস না রে। আমি সব সহ্য করতে পারি, কিন্তু পারি না সালা আপনজনের কথা মনে করতে। গুরু, আমি কি এমন বললাম যে হ্যাঁ কি এমন? কি গুরু, তোমার চোখে জল? আবে সালা জল কোথায় দেখলি রে? হ্যাঁ, জল কোথায় দেখলি? তুই কি ভেবেছিস আমার মনের ক্ষত থেকে রক্ত বের হচ্ছে? না বে না, রক্ত নয়। আমার মনের ক্ষত থেকে বের হচ্ছে মানুষকে খুন করবার জন্য অজস্র ভারতের কাকুল ঘুম রেখেছে। কি করছেন? মার কাটারি এসে দেখছি মেঘ না চাইতেই জলাবে সাপ। বলো গুরু। ওখানে মাথা চুলকে কোনো লাভ নেই। মালটা কি জানতে চাইছে তোমার কিছু জবাবটা? হ্যাঁ, দিয়ে দিচ্ছি। তুমি তারাও দিয়ে দিচ্ছি। এই যে দিদিমণি বলছিলাম কি যে আমরা এখানে দুজনে মিলে ওই খেলা করছিলাম। খেলা? এই যে খেলা। আগে হ্যাঁ, খেলা। আমার গুরু এই গ্রামে নতুন এলেন তো, তাই মালটা কি সেটা প্রমাণ দেওয়ার জন্য খেলা করছে। অকারণে গুলি ছোঁড়া বেআইনি, তা জানেন? মার কাটারি আবার সালা ফটকে। বলো গুরু। জ্ঞানদাত্রী জ্ঞান দিচ্ছে না? তাই তো দেখছি। তুমি দাঁড়াও তো। এই যে দিদিমণি বলছিলাম কি যে অকারণে ঝুট ঝামেলা না করে না, যান এখান থেকে কেটে পড়ুন। দাঁড়ান। যাবেন কোথায়? যাবেন কোথায়? এত সুন্দর একটা মালকে হাতের মুঠোর মধ্যে পেয়ে না ছেকে ছেড়ে দেবো বাড়ি। অসভ্য ইতর জানোয়ার, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞানটুকু পর্যন্ত মোর। বলো গুরু। এই আমার পদবিগুলো বলে দে। হ্যাঁ, বলে দিচ্ছি। তোমার পদবি বলে দিচ্ছি। আমার গুরুর পদবি পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ পাইনি। এগুলো পাইনি। যেগুলি পেয়েছে খচ্চর, ইতর লম্পট, জানোয়ার, শয়তান আর ও। ঠিক আছে। আপনারা কে বা কারা তা জানার বিন্দু বিসর্গ ইচ্ছা আমার নেই। মার কাটারি, তাহলে এখানে কিসের জন্য এসেছো শ্রীরাধে? এই শ্রীকৃষ্ণের সজ্জা সঙ্গিনী হওয়ার জন্য? ছি। আপনারা এত নীচ। অবশ্য আপনাদের এসব কথা বলে লাভ নেই, কারণ নারী হচ্ছে মায়ের জাত। সেই নারীকে যারা সম্মান দিয়ে কথা বলতে জানে না, তাদেরকে আমি মানুষ মনে গণ্য করি। মার কাটারি আবার সালা ফটকে। এ যে দেখছি সিনেমার ডায়লগ দিচ্ছে রে। এই তো দেখছি। দেব নাকি ফাঁসিয়ে? আর দেখে শুনে তো মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে। এই পাহাড় ঘেরা গ্রাম্য অঞ্চলে কোন বিষয়ে এসেছো শুনি? কোনো অভিসারে লিপ্ত হওয়ার মতো মেয়ে আমি নই। আমি এসেছিলাম একজন অসুস্থ মরণাপন্ন বলি বজুলে শিশুর চিকিৎসা করতে। মার কাটারি, তারপরে না মানে আপনি ডাক্তারবাবু? কি যে বলো না গুরু, কি যে বলো। আরে মেয়ে ছেলে আবার ডাক্তার বাবু হয় নাকি? আমার গুরু যে আজকাল কি হয়েছে না, কখন যে কি কথা কিভাবে। কি গুরু,
তুমি পকেটে পিস্তলটা ভরে নিলে যে? ওই মার্কাটারি ডাক্তার বা ইয়ে না মানে ম্যাডামের অনার পিস্তলটা পকেটে চলে গেল। তা ম্যাডাম হঠাৎ এই কুলি মজুরদের জন্য আপনারা তো দরদ কিসে? সে বোঝবার মতো মন আপনাদের নেই, তাই সুস্থ সুন্দর পরিবেশে গুলি ছুড়ে শব্দ দূষণ করে আপনি যে একজন কেউ কেটা তা আপনি প্রমাণ করতে চাইছেন, আর চাইছেন মানুষের জীবন নিয়ে ছেলে মেয়ে জীবন 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 জীবন। আমি সারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলাই করি, তাই তো মাঝে মাঝে ইচ্ছে হয় নিজের হাতে সারা নিজের হৃৎপিণ্ডটাকে উপড়ে ফেলে। জান, আপনি যখন বলছেন আর আমি গুলি ছুড়বো না। সত্যি বলছেন? সত্যি বলছেন আপনি আর গুলি ছুড়বেন? ও বললাম তো এখনকার মতো আর ছুড়বো না জান। সে কি গুরু? হুম, ও গুরু, তুমি সত্যি সত্যি গুলি ছুড়বে না? জীবন জীবন যার কাছে মৃত্যুর সমান, তার কাছে একটা মরণাপন্ন শিশুর জীব। আর কিছু বলবেন? না জেনে না বুঝে আপনাকে আমি অনেক কথা বলেছি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তবে একটা কথা মনে রাখবেন, আমি একজন ডক্টর। মানুষের রোগের চিকিৎসা করার সঙ্গে সঙ্গে রোগীর মনটাকেও আমাকে বুঝে নিতে হয়। তাই আমার মনে হয় আপনি কোনো বিশেষ যন্ত্রণাকে ভুলে থাকার জন্যই আপনার এই ব্যবহার। অতএব সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কিন্তু আমার চোখকে ফাঁকি দিতে পারলেন না। চলি, নমস্কার। ম্যাডাম 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 ম্যাডাম। গুরু, ও গুরু, আরে ডাক্তার দিদিমণি চলে যাবার পর থেকে তখন চুপ করে গেলে কেন? আরে কথা বলো গুরু, কথা বলো, চুপ করে থেকো না, কিছু একটা বলো। मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। আর মনের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখে না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখে না। না, তোমাকে নিয়ে আর আমি পারলাম না বাপু, না। এলাম, হ্যাঁ, এলাম। আচ্ছা, বলছি কি, তুমি এতক্ষণ ছিলে কোথায়? রাত্রি 10টা বেজে গেল, এখন তোমার আসার সময় হলো? 10টা? হ্যাঁ। 10টা বেজে গেছে? হ্যাঁ। সত্যি বৌদি, বড় দেরি হয়ে গেছে। আসলে কি জানো বৌদি, ওই আদিনাথী ছেলেটার এমন অবস্থা না, তাকে নিয়ে একেবারে জমে মানুষের টানাটানি। তাই আমি একটু সারাদিন ব্যস্ত ছিলাম। সত্যি বৌদি, সময়টা যে কোথা থেকে কেটে গেল একেবারে খেয়ালই নেই। খেয়ালটা থাকবে কি করে? দুটি ভাই বোনে, দুটি অবতার। অবতার নিজেদের শরীরের দিকে কোনো খেয়ালই করবে না। খেয়াল করলে আমাকে এই কোয়ার্টারে একা থেকে চাতক পাখির মতো হাঁ করে বসে থাকতে হতো না। দেখো দেখি কাণ্ড। আরে বাবা, তুমি এই কথাটা তো আমার কাকে বলবে? সত্যি বলি, দাদাটার কোনো আক্ষেপ নেই। আজ দাদা বাড়ি আসুক, তোমার হয় না, দাদাকে আমি একেবারে কড়া করে শাসন করে দেবো। থাক 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 থাক, আর দাদাকে কড়া করে শাসন করতে হবে না। চালুনি বলে ছুঁচকে দেখ তোর গায়ে কত বড় ছেদা। সত্যি বলি, তুমি এইভাবে শাসন না করলে আমার মনেই হয় না আমি মরেও বেঁচে আছি। তার মানে সে এক রূপকথার গল্প। সময় হলে আমি তোমাকে সব বলবো। আচ্ছা বলি, আমি বলছি মানে দাদা তো আসার সময় হয়ে গেছে, তাই দাদা যতক্ষণ না আসে ততক্ষণ এই তোমার আমার মধ্যে বেশ একটু গানে গানে লড়াই হয়ে যাবে। আচ্ছা ঠাকুরজি, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো? আরে বাবা, একটা কেন, তুমি আমাকে 10টা কথা জিজ্ঞাসা। দেখো ঠাকুরজি, সব বিষয়ে তোমার ইয়ার্কি ঠাট্টা না আমার মোটেই ভালো লাগে না। আমি বেশ কিছুদিন ধরে বুঝতে পারছি তুমি আমার কাছে কিছু একটা লুকিয়ে যেতে চাইছো। লুকিয়ে যেতে চাইছো? হ্যাঁ। কে জানে কখনটা পাবে রে জীবনটা, কে জানে কখনটা পাবে রে জীবনটা, যেটুকু চোখে ধরে মনে পড়ে নিয়ে যা, এ মনে
না? আমি ধরবো গান যদি জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। লা 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 ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। যেতে যেতে কারুর ভয় থমকে দাঁড়াবো না, সামনে বাহ 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 বাহ, চমৎকার, ওয়ান্ডারফুল, সত্যিই স্বর্গীয় পরিবেশ। এই না হলে আমার সুখের সংসার। থাক, শুনে সুখী হলাম যে ওসি সাহেবের কোনো একটা সুখের সংসার বলে জিনিস আছে। কেন কেন থাকবে না কেন? আচ্ছা তুমি কি মনে করো আমি পুলিশের চাকরি করি বলে আমার ঘর সংসার নেই? কে বলেছে? কে বলেছে? 100-র মধ্যে 100% আছে। কিন্তু দাদা, তোমার সংসার দেখার সময় নেই। এই যাবে, তুই বড্ড বেশি ফাজিল হয়ে গেছিস বুঝলে? আরে বাবা, আমার না হয় সংসার দেখার সময় হয় না, তাই বলে তোরও কি সংসার করার সময় হয়নি? কেমন দিলাম বলো? সংসার আমার। এই কি ভাবছিস রে? কি ভাবছিস? না না দাদা, শোনো শোনো শোনো, আমি বলছি কি, মানে মেয়ে হয়ে জন্মালে কি ওই বিয়ে করে ঘর সংসার করতে হবে? কেন ঘর সংসার না করে কি এই বিশ্ব সংসার পালন করা যায় না? অবশ্যই যায়। আমি নয় ভগ্নে নিবেদিতা। মাদার টেরেসা, মাতঙ্গিনী হাজরার মতো তোমরা দুটি ভাই বোন মিলে যত পারো জগৎ সংসার উদ্ধার করবে করো। এখন অনেক রাত হয়েছে, আজ মুখ ধুয়ে খেয়ে দিয়ে আমাকে একটু রেহাই দাও। রেহাই নেই ম্যাডাম, পুলিশের চাকরি করে রাত্রেতে তো একটু শান্তিতে ঘুমোবো, তার উপায় নেই। কেন, তোমার আবার কি হলো? হলো আবার একজন এসেছেন, ও। তিনি আপনার দর্শন প্রার্থী। আচ্ছা। কেন কি কারণ এসব কিছুই বলছে না, যা বলার তা তিনি আপনাকেই বলবেন। পঞ্চায়েত প্রধান পশুপতিনাথের লোক কি? আগে বিয়ে তা তো বলতে পারবো না স্যার, তবে নাম বললো সোনা। ওসব সোনার উপযায়ী হোক, ও যদি প্রধানের লোক হয় তাহলে আজ তাকে উত্তম মধ্যম দিয়ে রাতে লকআপে রেখে কাল কোর্টে চালান করে দেবে। দাদা, তুমি ওখানে মাথা গরম করছো। হাবিলদার সাহেব, আগে আপনি কি নাম বললেন? সোনা? আগে হ্যাঁ, আরে সোনাকে তো আমি চিনি। এই তো হয়ে গেল। তুই চিনিস? তাহলে সেও আজ আমাকে ভালো করে চিনে যাক। ও দাদা, শোনো শোনো, পশুপতি নাথের বাড়ির খাস চাকর হলে কি হবে, ওই সোনা লোকটা কিন্তু খারাপ না। ও। হাবিলদার সাহেব, আগে আপনি সোনাকে এখানে নিয়ে আসুন। হ্যাঁ, এখনই যাচ্ছি। এই রাতের বেলা একটা বাইরের লোককে বাড়িতে নিয়ে আসতে বলছো, সে যদি কোনো খারাপ উদ্দেশ্যে এসে থাকে। আরে বাবা, ভালো উদ্দেশ্য তো হতে পারে। আরে বাবা, যে উদ্দেশ্যে যাও, তুমি তাকে ভেতর নিয়ে এসো। ওকে স্যার। পশুপতিনাথের হুমকি, চিঠি দিয়ে ভয় দেখানো, আমি তার দরকার দিচ্ছি। নমস্কার স্যার, নমস্কার ডাক্তার শিবনী। এই যে মশাই, কি ব্যাপার ঝটপট করুন তো। আগে বাইরে থেকে দুজন লোক এসছে, তাদেরকে দিয়ে প্রধান সাহেব প্ল্যান করছে আপনাকে আর আমাদের কুলি বস্তির লিডার প্রদীপকে খুন করবে। লোক দুটো প্রধান সাহেবের বাগান বাড়ি দিয়ে আছে, একজনের নাম মুন্না ভাই। মুন্না ভাই আগে হ্যাঁ, তার একজন সাথে তো আছে, তার নাম ফটকে। ফটকে? আগে হ্যাঁ। সত্যি বলছে? এক বর্ণ মিথ্যা বলছি না স্যার, দিদিমণির কাছে যে উপকার পেয়েছি তাই তার ক্ষতি হোক চাই না বলেই ছুটে এসেছি। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। হ্যাঁ, আমি এখন যাবো কুলি বস্তিতে, প্রদীপকে খবরটা দিতে হবে। প্রদীপের যদি কিছু ক্ষতি হয় আমাদের কুলি বস্তির অনেক ক্ষতি হয়ে যাবে। আপনি একটু দেখবেন। ঠিক আছে, ঠিক আছে। চলি দিদিমণি। ধন্যবাদ। ধন্যবাদ, আমার গাড়ি রেডি করতে বলো, আমি এখনই রাউন্ডে যাবো। আরে কি পাগলামি করছো? রাত্রেবেলা এক্ষুনি খবরটা শুনে তুমি রাউন্ডে যাবে? হ্যাঁ, যাবো যাবো, কারণ মৃত্যু যখন হবে তখন মৃত্যুকে ভয়
ভয় পাবার কোনো কারণ নেই। যাক সে কথা। এই দেবে শোন, ও সাবধানে থাকবি। আর হ্যাঁ, ভালো কথা, তোর জন্মদিনে আমি তোকে যে জিনিসটা উপহার দিয়েছি, প্রয়োজনে সেটা তুই ব্যবহার করবি। সেটা আমার সঙ্গে সঙ্গেই থাকে। ওকে, চলি রে পাগলে। সাবধানে যাবে দাদা। আসছে মল্লিকা। সাবধানে যাবে। কি নাম বলে গেল? মুন্না। এরম বড় গোবিন্দ লোক না আমি আমার জীবনে কখনো দেখিনি। না, এদের অনাচারণা সৃষ্টি সহ্যই করবো না। কালকে আমি বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি নয়, তোমাকে আমি একেবারে জমের বাড়ি পাঠিয়ে দেবো। ঠাকুরজি, ভয় পেও না বলি। আমার জন্মদিনে দাদা এটা আমাকে উপহার দিয়েছিল। একটা কথা মনে রেখো বৌদি, আমার বাবা ছিলেন মিলিটারি জেনারেল, দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তার ছেলে মেয়ে হয়ে আমরা মৃত্যুকে ভয় পাবো? ওরে মৃত্যু, তোকে আমরা অবশ্যই করব জয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আমাদের মাইভালা we salute Bharatan. বলো, we salute Bharatan, we salute Bharatan, we salute Bharatan someday. Our deep in my heart, I do believe we salute Bharatan someday. এত রাতে তোমাকে আর লিডার দিকে ভালো থাকবে না। অনেক রাত হয়েছে, এখন চুপি চুপি বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, যাবার পথে থানার বড় বাবুর সঙ্গে কথা বলি। না ঝিনুক, শান্তিমা কি বলেছে শোনোনি? আমি যে তোমার মামা বাড়ি বাংলাদেশ বর্ডার বেনাপোলে প্রাণের ভয়ে পালিয়ে যাচ্ছি। এই কথাটা যেন কাকপক্ষিত টের না পায়। তাছাড়া থানার বড়বাবু এই পঞ্চায়েত প্রধানের কথায় ওঠে বসে, তাই তো এই পুলিশ যাত্রাকে আমার একদম বিশ্বাস হয় না। ভুল বললেন প্রদীপ বাবু, পুলিশের কোনো জাত হয় না। পুলিশের কাজ সাধারণ মানুষ যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেদিকে লক্ষ্য রাখা। আমি এখানকার থানার বড়বাবু অনির্বাণ সেন। একটা বিশেষ প্রয়োজনে আমাকে এখানে আসতে হয়েছে। তা প্রয়োজনটা কি সেটা আমরা জানতে পারি? আপনি কি জানেন পঞ্চায়েত প্রধান পশুপতিরা বাইরে থেকে দুজন লোক নিয়ে এসেছে আপনাকে খুন করার জন্য, এবং ওরা আপনার মধ্যেই আপনার উপর আক্রমণ করতে পারে। তার মানে কি আপনি বলতে চাইছেন ওই গুন্ডাগুলোর ভয় আমি ধর্মঘট তুলে নেব? না না না, আমি সে কথা বলতে চাইছি না। তবে আমি শুধু বলতে চাই, ওটা দিয়ে আপনি একটু সাবধানে থাকবেন। আপনি কি চান না এই বস্তির মানুষ একটু শান্তিতে বাঁচুক? হ্যাঁ, চাই চাই চাই। তাই তো উপযুক্ত প্রমাণ সমেত মুন্ডা ভাইকে ধরতে চাই, যাতে করে ওকে আর এই পশুপতিনাথকে আমি জেলের ঘানি টানাতে পারি। আর সেই কারণে এই রাতের অন্ধকারে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আপনাদের না বলতে পারবো, আর কেউ না থাকা, আমি কিন্তু আপনার পাশে আছি। কিন্তু স্যার, কোনো কিন্তু নয় প্রদীপ বাবু, কোনো সংশয় নয়। মনে সাহস সঞ্চার করুন, সাহস। তাহলেই দেখবেন ভয় ভীতি আর ওই কালা পুরুষের দল আপনাকে দেখে পিছিয়ে পড়বে। স্যার, একটা কথা মনে রাখবেন, এদেশে অসৎ মানুষের চেয়ে সৎ মানুষের সংখ্যাই বেশি। জোর করে ভয় দেখিয়ে যারা অন্যের অধিকার কেড়ে নিতে চায়, আমি সেই সব সমাজ বিরোধীদের উপযুক্ত শাস্তি দেব। আর তার জন্য যদি আমাকে পুলিশের চাকরি থেকে রিজাইন দিতে হয়, আমি তাই দেব। তবু অন্যের সঙ্গে কোনোদিন আমি আপোষ করব না। কোনোদিন না, কোনোদিন না। স্যার, 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 পুলিশ সম্পর্কে আমার ধারণাটাই ভুল ছিল। না ঝিনুক, আমার আর দেরি করলে চলবে না। এরপর গেলে আমি হয়তো ট্রেনটা মিস করবো। আমি চললাম। ওই একটা কথা, আমি কোথায় আছি এটা বস্তির আমরা কজন ছাড়া আর কেউ যেন জানতে না পারে। ঠিক আছে, আমি চললাম। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। সাবধানে থেকো। খিদে পেলে ট্রেনের রুটির তরকারি খেয়ে নিও। আর সবসময় মনে রাখবে তোমার সন্তান আমার গর্ভে আছে। আমার আমার কেমন যেন ভয় করছে। না, তুমি যেও না। আমার একা পেলে তুমি যেও না।
এইবার বুঝবি বেটা কত ধানে কত চাল। মারুন, মারতে মারতে আমাকে মেরে ফেলুন, তবু মরার আগে একটা কথা বলে যেতে চাই। ওরে রূপারে, এবার তুই সত্যি সত্যি বেদবা হবি রে। ওরে বাবারে, আমি মরে যাবো, আমি মরে যাবো। ওরে বাবা, রোকো 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 রোকো, মার কাটারি সালা ওস্তাদের নাম নিয়ে কাজে বের হচ্ছি, আর এই সময় চেল্লামেল্লি কারু পছন্দ হয়? জানো না মুন্না, এ বেটা একটা পাক্কা শয়তান। ও কি করেছে জানো? কি করেছে? তুমি যেখানে এসেছো সেই কথায় খচ্চর পুলিশ অফিসার অনির্বাণ সেন আর কুলি বস্তিতে প্রদীপ দাসকে ও শালা বলে এসেছে। আবে শালা মাগরা, তোর এতটুকু বুকের খাঁচায় এত বড় সাহস হলো কি করবে? কেন গিয়েছিল আমার সঙ্গে দুশ্মনী করতে? আমি যাইনি, আমি যাইনি, তার প্রমাণ আছে। আমি যে কাল রাত্রে ওদের খবর দিতে গিয়েছি, তার কি কোনো প্রমাণ আছে? মার কাটারি এ তো দেখছি উকিলের চেরাবে। আবে শালা মাগরা, তুই যে যাস নি তার কি প্রমাণ আছে? আমি বলছি কাল রাত্রে কোথাও যায়নি। সুন্দর হারামজাদি, পুলিশ সাক্ষী মাথা রেখে যে সাক্ষী দিকে গতকাল রাত্রে অশান্ত নিজের চোখে ওকে দেখেছে। অশান্ত তখনই বললাম বউ, তুই অশান্ত কথায় রাজি হয়ে যা। তুই রাজি হলি না বলে আজ আমার কি অবস্থা। আমি মুন্না ভাইয়ের খবরে না বিষ মিশিয়ে আমার খবরে বিষ, এ তো বড় ডেঞ্জারাস কথা। অশান্ত শব্দটা শুনলাম না ভাই, তোমার চোখ লাগালে ছানা বড়া হয়ে যাবে। ছোট বাবু, জানি আপনারা আমাদের কথা বিশ্বাস করবেন না, কারণ অশান্ত আমাদের পিয়ারের লোক, তাই তার কথাটাই বিশ্বাস করবেন। আমাদের কথা বিশ্বাস করবেন কেন? আমি করি অন্তত এই ক্ষেত্রে। শালা হারামি বলছে অসন্ত, তোকে আমি কালকে মুরগির মতো জবাই করতে গিয়েছিলাম বলে তুই আমার উপর বদলা নিতে চাস? আরে শালা কুত্তার বাচ্চা, ক্ষমতা থাকে তো ফের আমার লোকটার সামনে শুধু তুই কেনবে, তোর বাপ এই মালিককে আমি 5 সেকেন্ডের মধ্যে করে কাটতে দিই। এই সত্যি কথা, মহা সমস্যায় পড়লাম। মুন্না তুমি আমি বলেছিলাম না অসন্তকে এখানে দূর করে দিতে, তারা তা না করে তোরা ওকে নিয়ে নাচানাচি করছিস। তাই করবে, তাই কর। আমি আমার কল্পিত এখানে ভাবলাম তুই আমাদের ভুল বুঝছো না ভাই। তুমি যখন বলছো আজ থেকে ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, তুমি ওকে নিয়ে যাও। ও হ্যাঁ শোনো, অশান্তকে বলবে সেই জন্য আর কোনোদিন আমার বাড়িতে না আসে। এখনই বলছি, আমি এখনই বলছি। কিন্তু মুন্না তুমি একবার যাচাই করে নাও মুখে এখানে আছে না বাংলাদেশ বর্ডার বিনা করে চলে গেছে। আমি এখনই কুলি বস্তিতে যাবো, গিয়ে যদি দেখি পাখি উড়ে গেছে তাহলে তোর কি হবে? আমার বউ বেদবা হবে। হ্যাঁ, তাই হবে। তোকে আমি জানতে পারি না খবরদার কেউ ওর গায়ে হাত দেবে না। যে সালা আমার সঙ্গে টক্করবাজি করে তাকে আমি মুরগির মতো কুচিয়ে কুচিয়ে জবাই করে হয়। চলো গুরু, তাড়াতাড়ি চলো। আমি সে কখন থেকে দাঁড়িয়ে বসে আছি বলো তো? আরে চলো চলো চলো। আমার মানুষের ঘরে চলে গো, ওকে তুমি মেরো না গো। আমার ধর্মের বাচ্চা, ওর বাচ্চা আমার পেটে আছে গো। এই আদাটা বাচ্চা তুমি নিবো না গো। আমি তোমার দিদি বাইরে করি গো। এই আমার জীবনে তুমি চলে যাচ্ছি রে। আর তোমাকে বাড়ির দেখাতে হবে না গো। আমার মায়ের মুখে আমি নাচি। খবরদার সালা খচ্চরের বাচ্চা পশুপতি না। জঙ্গলের পশু মা বোনের ইজ্জতের দাম দিতে চায় আপনারা, তুই জানিস না? ফের এরকম একটা কথা বলে না তো ফের আমি কেটে ফেলবো। তুমি এই সেরেছি, তুমি রাখছ কেন? তুই মা জাতের মুখের উপর লাথি মারলি। আরে আমি তো ঝিঝাকে বলেছি, তোমার মাকে তো আর বলিনি। এই দুনিয়ার সব মাই যে আমার মা। না, আমার গর্ভধারিণী মা পৃথিবীর সব মায়েদের কোলে একদিন আমাকে ঘুম পাড়িয়ে রেখে চলে গেছে। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ও ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না ও তোতা পাখি রে, শিকড় খুলে উড়িয়ে দেব আমার আমার মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। কেন কেন এই ব্যাপারটাকে তুমি মানুষ করতে চাইছো বলো তো? কেন তুমি মানুষ করতে চাইছো? তো তোমার তুমি চলে যাও, চলে যাও। আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। তুমি থাকলে তো আমি কোরআন কাজ করতে পারবো না। চলে যাও, চলে যাও। মুন্না, মুন্না, আমি অসাবধান বশত তোমার মনে ব্যথা দিয়েছি, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তুমি তুমি আমাকে ক্ষমা করো মুন্না, আমায় তুমি ক্ষমা করো।
আমাকে তুমি সত্যি সত্যি চাইছো মালিক? না 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 মালিক না, আসলে আমি মায়ের কথা বলতে বলতে এই পবিত্র স্বর্গে চলে গিয়েছিলাম তো, সেই জন্য তুমি তারা অন্য কথা বলে আমাকে ঘরকেই নামাতে চাইছো। আমি শুধু বলতে দিয়েছি, সারা বলতে চেয়েছিলাম না। হাত হাতে টাকা নিয়েছিস, কাজ হাসিল করবি না। তবে সাবধান পশুপতিনাথ, এইসব মায়েদের যেন কোনো ক্ষতি না হয়, তাহলে সালা তোমাকে আমি জানাই বড় বাবু, মুন্না ভাই লোকটা না খুব ভালো। হারামজাদা খচ্চর, আমার সঙ্গে তামাশা হচ্ছে। একটা কথা মনে রাখিস শোনা, এক মাঘে শীত কাটে না, শীত আবার আসে। চলে যাবে দেখি। বাঁচবে না, কেউ বাঁচবে না। যতক্ষণ না শ্রমিক লিডার প্রদীপ দাসকে হাতের মুঠার মধ্যে পাচ্ছি, ততক্ষণ কারো রেহাই নেই। পালিয়ে যাচ্ছে রে, ধরেছি ধরেছি, তোর এক পাটাকে ধরেছি। নাও পেটে পড়া দাও, দেখবে একবারে গড় গড় করে বাপের নাম, মায়ের নাম, নিজের নাম পর্যন্ত বলে না। কিচ্ছু বলবো না, তোমরা আমায় মেরে ফেলে আমি কোনো কথা বলবো না। বলবি রে, বলবি, দেখ কেমন করে কথা বের করতে দেখ। গুরু, বেশি চাপ দিও না, মাল কাঁচা টেসে যাবে। যা, তোকে ছেড়ে দিলাম। বস্তিতে গিয়ে বল 30 মিনিটের মধ্যে যেন প্রদীপ দাস আমার সামনে হাজির হয়, নইলে কিন্তু গোটা বস্তি আমি শ্মশান করে ছেড়ে দেবো। হৃদয়হীন পরিশ্রমহীন খুনি, আমাদের তাজা রক্তে তোমার হাত দুটো লালে লাল করে এই বস্তিটাকে তুমি শ্মশান করে দাও। গুরু, গুরু শোনো গুরু, আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো খুনি? দেখছি না, আমি ভাবছি, আমি যে সালা কি ভাবছি আমি তো নিজেই জানি না। তুমি ভাবছো হাত পেটা খাওয়া না খাওয়ায় হাত দিচ্ছিলে মানুষগুলোর এত সাহস হলো কোত্থেকে? কিন্তু তুমি যাকে খুন করতে এসেছো তাকে পাবে না। প্রদীপ এখানে নেই, হাজার খুঁজলেও পাবে না। মার কাটারি আবার সালা ফটকে। বলো গুরু। তাহলে সোনা সত্যি সত্যি আমার সঙ্গে টক্করবাজি করেছে। তাই তো দেখছি, তাহলে এদের লোকের কথাই ঠিক। আমাদের হ্যাঁ। তোমাদের লোক, তোমাদের লোক। কে বলেছে, কি বলেছে? বলেছে সে বাংলাদেশ বর্ডার বেনাপোল চলে গেছে। মার কাটারি, সবাই চমকে উঠলো। তাহলে খবরটা পাক্কা। না না না, মিথ্যে মিথ্যে মিথ্যে, প্রদীপ বেনাপোল যায়নি। মার কাটারি যায়নি, তাহলে কোথায় গেছে? আমি বলছি সেই আসাম গেছে। হ্যাঁ হ্যাঁ, আসাম আসাম। তবে সেখানে সে বেশি দিন থাকবে না, ওখান থেকে সোজা চলে যাবে। কোথায়? মানে ওই 300 মানে আপার আসাম, 300 আপার আসাম। সালা এতক্ষণ ধরে এত ভয় দেখালাম, এত মারলাম, কেউ মুখ খুললো না। আর এখন দেখছি হুড়হুড় করে কেমন সব বলে ফেলছো। কেন, কিসের ভয়ে? ওই শ্রমিক লিডার প্রদীপ দাস বেনাপোল চলে গেছে, সেই খবরটা ছেড়ে ফেলেছে, সেই ভয়ে। খুন যখন করবো বলেছি তখন খুন আমি করবোই। আসাম 300 গোটা পৃথিবী খুঁজে প্রদীপ দাসকে পার করে তাকে আমি মার্ডার করবো। বেনাপুরের কথা তোমায় কে বলেছে? যে বলেছে সালা তার নামটা আমার মুখে আনতে ঘেন্না করে, ঘেন্না ঘেন্না। যে বলেছে সে তোমাদের নিজের লোক। নিজের লোক? তার নাম অশান্ত। মা শুনছো? তোমার রক্ত তোমার সঙ্গে কেমন বেইমানি করে চলেছে। তার মানে মানে অশান্ত আর আমি এই মায়েরই সন্তান। না, আমি তার কেউ নই, আমি তার কেউ নই। যেই মস্তিষ্কে বেইমানি করে আমি তার কেউ নই, কেউ নই। আচ্ছা তুমি তো বেনাপুরে খুন করতে যাচ্ছ, তাই না? আমার কাটারি কতবার বলবো, খুন করবার জন্য পশুপতির কাছ থেকে আমি 1 লাখ টাকা নিয়ে ফেলেছি। আমি যে তোমাকে একটা কানা গরু দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আমার একটা খুন চাই। যেমন আমার গর্ভ ধারণ করা ওই শয়তান। কি সব উল্টোপাল্টা কথা বলছো? দাও না বাবা, ওই শয়তানটার বুকের এক আজলা রক্ত তুমি আমাকে এনে দাও। আমি তোমাকে দুয়ার তুলে আশীর্বাদ করবো। এদের বাবা ঠাকুরের এই চৌকিতে সেই রক্ত মাখিয়ে দিয়ে বলবো, দেখো দেখো ঠাকুর, দেখো তোমার রক্ত তোমার সঙ্গে বেইমানি করেছে বলে তোমার দেওয়া সব রক্ত আমি কেড়ে নিয়েছি ঠাকুর, কেড়ে আমাদের মাকে এই, কেন তুমি আমাকে বিরক্ত করছো গো? কেন তুমি আমাকে বিরক্ত করছো? চলে যাও না, চলে যাও,
থাকে না। তাছাড়া তুমি কেন ভুলে যাচ্ছ, হাজার অন্যায় করলেও সে তোমার নিজের পেটের ছেলে। আমি স্বীকার করছি আমি তাকে পেটে ধরেছি, কিন্তু আমি তার মা হতে পারিনি গো, আমি তার মা হতে পারিনি। কে হতভাবে ভুল করতে তুমি এখানে এসেছো, আমি তার মা, আমি এই বস্তির সবাইয়ের মা। তুমি চাইলে আমি তোমারও মা হতে পারি, হ্যাঁ, তোমার মা আমি হতে পারি, হ্যাঁ, মা। গুরু, না না, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার মা নেই। তুমি চলে যাও, চলে যাও, আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। যাবো, কিন্তু আমার মাতৃত্বের কলঙ্ক মুছিয়ে দিতে ওই শয়তানের বুকের এক গাদলা রক্ত আমাকে এনে দাও। মা আমি মা, তাই আয় বাবা, আমার বুকে আয়। আমার আমার দু চোখ কেমন নোনা জলে ঝাপসা হয়ে আছে কেন? পায়ের তলা থেকে জ্বালা মাটিটা সরে যাচ্ছে কেন? যে ডাক শুনবার জন্য আমার এই বুকখানা হাহাকার করে ওঠে, সেই ডাকে ডেকে কেন তুমি আমাকে পাগল করছো? এই বুড়িটা, চলে যাও, চলে যাও, আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। তুমি থাকলে আমার মাথার মধ্যে কেমন যেন একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমার বুকের ভেতরটা তোলপাড় করে উঠছে। তুমি তুমি আমাকে দুর্বল করে দিও না, তুমি আমাকে দুর্বল করে দিও না। তুমি আমার কাছ থেকে চলে যাও। গুরু, গুরু তুমি শান্ত হও, গুরু তুমি শান্ত হও, তুমি দুর্বল হয়ে পড়ো না গুরু, তুমি দুর্বল হয়ে পড়ো না। গুরু, তুমি গুরুজিকে যে কথা দিয়েছিলে সেই কথা কি তুমি ভুলে গেলে? ভুলিনি রে ফটকে, ভুলিনি। সারা হাত পেতে টাকা যখন নিয়েছি তখন আমি বেইমানি করতে পারবো না। আমার কথা বলো না মা, হলো না, তোমার বুকে ফিরে যাওয়া আমার হলো না মা। ও মা, মা, মা গো, তুমি তো এই দানবটাকে মানুষ করবার জন্য তোমার বুকের মধ্যে টানতে চেয়েছিলে, কিন্তু তুমি কি জানো না, দানবের মনে প্রেম থাকে না, মা থাকে না, কর্তব্য থাকে না, ভালোবাসা থাকে না, কিচ্ছু থাকে না মা। তবে আমার কথা না, শুনবো না, শুনবো না। প্রদীপ দাসকে মার্ডার করতে আমি এখনই যাবো বাংলাদেশ বর্ডার বেনাপোল। বেনাপোল, চলো গুরু। কার কাছে তুমি চোখের জল ফেললে তো? দেখলে তো মা, ওকে আটকাতে পারলে না। আরে খুনি গুন্ডারা কি কখনো মায়ের কথার দাম দেয়? কথা বলছো না কেন? এমন গুম হয়ে গেলে কেন? বলো। এই, চুপ কর, চ ঘরে চ, ঘরে চ, ঘরে চ, ঘরে। কার জন্য? আমি কার জন্য ঘরে যাব? কিসের জন্য? যার জীবন নিবেদিত শয়তানের বেনাপোলের দিকে ছুটে গেছে। আমি আমি কেমন করে ঘরে গিয়ে থাকবো? বলো বলো মা। প্রদীপ হারিয়ে গেলে তোর একার যাবে, আমার যাবে না। আমার এই বস্তির দিকে তাকিয়ে দেখলো, এরা এরা কার ভরসায় বেঁচে থাকবে? বল না, এরা কার ভরসায় বেঁচে থাকবে? আমাদের ঘরের একটা প্রদীপ হারিয়ে গেলে ঘরে ঘরে সহস্র প্রদীপ জ্বালিয়ে তুলতে হবে, তবেই তো প্রমাণ হবে নারী সর্বংসাহা ধরিত্রী। সেই ধরিত্রীর বুকে পাপ করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আজও রেহাই পাবে না। কাউকে রেহাই দিচ্ছে না। সে কি রে? হ্যাঁ বাবা। কাউকে রেহাই দিচ্ছে না মানে? তাহলে কি আমাদেরকে বলিস কি রে? বরাবরের কিচ্ছু নেই, বরাবরের কিচ্ছু নেই। দেখ সিন্ধুকের চাবিটা ঝটপট। সিন্ধুকের আমি ভুল বলে ফেলেছি। টাটা সুমোর গাড়ির চাবিটা ঝটপট দিয়ে দেন। গাড়ির সে কি মশাই, চাবি শুনে এমন খা 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 খাবি খাচ্ছেন কেন? এই এই নেরু নেরু নেরু, তোমার বাপকে বলো চাবিটা দিয়ে দিতে। এখনই আমাদের বাংলাদেশ বর্ডারে যেতে হবে। বাবা দাঁড়ি বাবাজি,
গাড়ি নিয়ে তা গাড়ি নিয়ে যাবো না তো কি পাখির মতো উড়ে 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 যাবো নাকি দেখ দেখ। ঠিকই তো বলেছে বাবা, সত্যি আজকাল তুমি জানো কেমন হয়ে গেছো। আরে গাড়ি ছাড়া ওরা কি পায়ে হেঁটে যাবে না? ধ্যাৎ তেরিকা, খচ্চর আর শুয়োরের বাচ্চা, চুপ কর। বাবা গোপাল, আমি বলছিলাম কি, মানে গাড়ির ড্রাইভার নেই তো, তাই কুছ পরোয়া নেই, আমি আমার গরু দুজনে মিলে ড্রাইভ করবো, কোনো অসুবিধা হবে না। এই ঝটপট চাবিটা দিয়ে দে। না না বাবা গোপাল, আমি সেই কথা বলিনি। তাহলে কি কথা? মানে বলছিলাম কি, ওটা আমার সদরে যাবার গাড়ি, আচ্ছা। সবাই চেনে। যদি তোমরা কোনোভাবে ফেঁসে যাও তাহলে আমিও ফেঁসে যাব। তা ফেসে যাবার যখন এতই ভয়, তখন সুপারে দিয়ে মানুষ খুন করা এত শখ কেন আপনাদের? না না, সবাই শব্দ নয়, ওরা আমার মহান শত্রু, তাই তো। ঢোকে যাবে না। দেখ ঝটপট চাবিটা দিয়ে দে। বাবা চাবিটা দিয়ে দাও। দেবো বলছিস? দেবে না তো কি করবে? না দিলে যে রাজ্য রাজ সিংহাসন দুটি হারাবে। হ্যাঁ দাদা বলেছিস, বাচ্চা সোরটা যেভাবে উঠে পড়ে লেগেছে, সোরে হচ্ছে আমার খাবে। এসো বাবা বাচ্চা। এই তো এতক্ষণ ভ্যানচারা করছিলেন কেন? ও হ্যাঁ শোনো, বলুন। ঘরে আমাদের এইরকম কিছু মালপত্র আছে, দেখবেন সেগুলো যেন সব ঠিকঠাক থাকে। হ্যাঁ থাকবে থাকবে। ফিরে এসে যদি দেখি যে মালগুলো নেই, তাহলে বাপ বেটা দুজনকে একেবারে মালামাল করে ওপরে পাঠিয়ে দেব। সালা যেন জমের বাচ্চা জম, সবসময় ভয় দেখাতেই ব্যস্ত। এক এক সময় মনে হয় দিস সালাকে এক ঠুসো। ফুসো ফুসো থামা, যা হচ্ছে চোখ খুলে দেখে যা, মুখ মুড়ে চেপে যা। আর কত চাপবো বাবা, আর কত চাপবো? আমরা যাদের পয়সা দিয়ে কাজ করাচ্ছি তা তো মনেই হচ্ছে না। মনে হচ্ছে ওরা মালিক আর সালা আমাদের চাকর। চাকর হলেও তাদের একটা পদমর্যাদা আছে, কিন্তু আপনাদের দুজনের তাও নেই। কি আজে বাজে বকছিস? আজে বাজে বকছি না, আজে বাজে বকছি না, যা দেখছি তাই বলছি। তোকে ফকিরা দেখে নাচতে বারণ করে? হ্যাঁ করেছে। তবু তুই এলি? তোর কি প্রাণের মায়া নেই? প্রাণ আছে কিন্তু মায়া নেই। তাই তাই প্রদীপ দাসকে যতক্ষণ না শেষ করতে পারছে ততক্ষণ আমার মনে শান্তি নেই। ও আমাকে ঘর ছাড়া করেছে, আমাকে বস্তি ছাড়া করেছে, তাই বস্তির আগুনে যতক্ষণ না পুড়িয়ে শেষ করতে পারছে ততক্ষণ আমার মনে শান্তি নেই। ভালো কথা বাবা, অশান্ত কথাটা কিন্তু মন্দ বলেনি। ওই বস্তুর মনে চাল, ওই বস্তুটাকে একবার ধ্বংস করতে পারলেই আমাদের দুজনকে পাইতে। আমাদের দুজনাকে পাইকে। খচ্চর, শুয়োরের বাচ্চা, পাইকে পাইকে বলে দুয়ার তুলে ধেই ধেই করে গেছো। বলি ওরা মরে গেলে আমার মিলের কাজকর্ম করবে কে শুনি? সত্যি বাবা, তুমি না এখনো সেই রামায়ণের যুগেই পড়ে আছো। আরে বাবা, তুমি জানো কত বিদেশি কোম্পানি আমাদের এই দেশে, মানে আমাদের এই পশ্চিমবঙ্গে ব্যবসা করার জন্য সরকারের কাছে দিনরাত জমি জমি করে দরবার করে বেড়াচ্ছে। বলিস কি রে? হ্যাঁ বাবা। হ্যাঁ বড় বাবু, তাছাড়া আমাদের বস্তিটাও কম বড় নয়, কমপক্ষে 100 বিঘা তো হবে। ওই বলছিলাম ওই প্রদীপ আর অফিসারের পর্বটা শেষ হয়ে গেলে আমাদের কাজে লেগে পড়তে হবে। তবে আপনারা যাকে তার ভয়ঙ্কর খুনি মুন্না ভাই বলছেন, আমার মনে হয় সে আসলে তা নয়। সে যে তা নয় তুই বুঝলি কি করে? এই তো সবে চোখে দেখে এলাম, টেনগানটা মাটিতে পড়ে আছে আর গলা অব্দি মালকে গাছের নিচে বসে ভেউ ভেউ করে কাঁদছে। আবার গানও গাইছে। ওরে বাবা, আমার গানও গাইছে। অনেক ঢপ মেরেছ, আর ঢপ মারতে হবে না। এখন একটু এগিয়ে গিয়ে দেখো মুন্নার সাগরে ফটকে আমাদের গাড়িটা নিয়ে গেছে। সেটা নিয়ে ওরা বেনাপোল রওনা হলো কিনা সেই খবরটা আমাকে দাও। গাড়ি নিয়ে গেছে? তোমার বলছি কি? ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। চলো বাবা, অশান্তর মতো নয়, আমরা একটু এগিয়ে গিয়ে দেখি মুন্না ভাই গেল না মালটাল টেনে শুয়ে পড়লো। হ্যাঁ, তাই চল তাই চল। আগে প্রদীপকে সরাই, তারপর দরকার হলে গোটা বস্তিটা আমি আগুন দিয়ে পুড়িয়ে দেব। শুনবো বস্তি যদি জলে তাহলে সত্যি সত্যি বাবুদের খাবারে আমরা বিষ মিশিয়ে দেবো। তোমার কথাই আমার কথা। তার আগে বলুন ওই ডাক্তার দিদিকে একটা খবর দিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ, তাই চল, শীঘ্রই তাই চল। চলো। কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের ওরে, এই নির্জন রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না। দেখো, অথচ ওখান থেকে একটা গাড়ি ভেসে আসছে। তুমি শোনো তো। আজও যদি তুমি গান তো শুনতে পাচ্ছি। কিন্তু আমাকে মনে ভয় করছে না। ও কেন কি? এই সন্ধে হয়ে এলো। নির্জন রাস্তায় তুমি কি করে চলাফেরা করো তা আমি ভেবে পারলাম।
ডাকিনি যদি ভূমির শতরা এলো পিশাচেরা শত পাখি গাহিয়া নাচে তথা দিয়া নাচে তথা দিয়া মার কাটারি সালা তুমি দেখলে তো বৌদি ভূত না মানুষ ঝালের মুন্না বাবু বৌদি না আপনাকে আপনি এইভাবে আমার দিকে তাকিয়েছেন কেন? তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি মুন্না বাবু? এই বাবু বাবু বলবে না তো সালা সব বাবু বাবু শুনতে ভালো আরে লাগে। ঠিক আছে বারণ যখন করছেন তখন না বলবো না, কিন্তু শুনলাম আজ সকালে ওই বস্তিতে গিয়ে নাকি আপনি অনেক মজার কাণ্ড কারখানা করেছেন। দেখো তুমি যেভাবে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো কারো ঘাড়ে মাথা নেই এইভাবে আমার সামনে দাঁড়িয়ে কথা বলো ও মা, তাহলে আপনি স্বীকার করছেন যে আমার ঘাড়ে মাথা। হাই মার কাটারি জানো এই মুহূর্তে তোমার আমি কি করতে পারি কাকুজি এই লোকটার সঙ্গে কথা বাড়িয়ে কেন ঝামেলা করছো ভাই? চলো বাড়ি চলো তো। যাও 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 চলো। চলে যাও নাহলে সালা তোমাদের দুজনকে আমি যদি তুলে নিয়ে যাই কে ঠেকাবে তোমাদের হ্যাঁ সত্যি তো আমাদের যখন চলে যেতে বলছে চলো না। আরে দাঁড়াও দেখি কেমন উনি আমাদেরকে এখান থেকে জোর করে তুলে নিয়ে যেতে পারে, আমি সেটাই দেখতে চাই। কি হলো, কি ভাবছেন? আমাদের দুজনকে এখান থেকে তুলে নিয়ে গেলে আপনার মনের জ্বালাটা মিটবে তো? মিটবে মিটবে নইলে ওই বস্তির বুড়িটার বুকে আমি আঘাত আনবো কেমন করে আরে ভাই কি বলছো, বাড়ি চলো। তুমি বলো না একাই বাড়ি চলো। তুমি চলো, আমি শেখ চাই ওনার সঙ্গে। এই জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো এই দেখো, জানতেই তো চাইছি কোথায় নিয়ে যাবেন, চলো। আরে বাবা আমি তোমার কাছে হাত জোড় করে বলছি চলো বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। তোমার জন্য নয়, আজ আমি বাড়ি চলে যাচ্ছি, তবে মুন্না বাবু আমি আবার আসবো, আবার আসবো। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, ইচ্ছে করে কেন এত কষ্ট পাচ্ছেন? মানুষ আর দানবের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে তার মধ্যে যে কোনো একজনকে হত্যা করুন, নইলে আপনাকে সে ঘুরে ঘুরে খাবে। হয় দানবকে হত্যা করুন, নয় মানুষকে হত্যা করুন। হয় দানব বাঁচবে, না হয় বাঁচবে মানুষ। চলো। কেননা সুন্দরী জ্ঞান দিয়ে গটমট গটমট করে শুনে গেল আরে যাও 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 চলে যাও তোমাদের ওই জ্ঞানের লেকচার শুনে সালা আমার মাথা ব্যথা করে কোনো লাভ নেই তার চেয়ে বরং সুরাপান করিলে আমি সুধা খাই জয় কালী বলে আমায় মদ মাতালে মাতাল বলে আমায় মদ মাতালে মাতাল বলে আর মন মাতালে কি বলে গেল মেয়েটা ইচ্ছে করে কেন এত কষ্ট পাচ্ছেন? মানুষ আর দানবের মধ্যে যে লড়াইটা চলছে তার মধ্যে যে কোনো একজনকে হত্যা করুন, নইলে আপনাকে যে ঘুরে ঘুরে খাবে। হয় দানবকে হত্যা করুন, নয় মানুষকে হত্যা করুন। হয় দানব বাঁচবে, না হয় বাঁচবে মানুষ। মানুষ 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 তোলা বুকের মধ্যে মানুষটাকে কবে আমি খুন করে ফেলেছি যেটা বেঁচে আছে সেটা একটা ভয়ঙ্কর দানব সেই দানবটাকে আমি তিল তিল করে পরিণত করেছি একটা ভয়ঙ্কর খুনিতে তাই মানুষ মুন্না সালা মৃত দানব মুন্না সালা জীবিত মানুষ মুন্না মৃত এই আমি পারছি না সারা দেহটা কেমন যেন অবশ হয়ে আসছে শরীরে কোনো জোর পাচ্ছি না আমার চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে ওই বস্তির বুড়িটা আমাকে স্নেহের স্বরে ডেকে বলছে মুন্না মুন্না বেটা আয় বেটা আয় আমার কোলে আয় বেটা আমার কোলে আয় আমার কোলে আয় মুন্নায় আমার চাঁদের কণা আয় রে ছুটে আয় মায়ের শূন্য করে লুকালি কোথায় মুন্নায় আমার চাঁদের কণা আয় রে ছুটে আয় মায়ের শূন্য করে
1413 সালে শিল্পী নিকেতনের শিল্পাঞ্জলি সম্পূর্ণ রোম্যান্স ও বিরহে ভরা, হাসি কান্না ও নাচে ভরপুর এবং ভ্যারাইটিস গানে ভর্তি উদ্যান করা যাত্রাপালা বন্ধু আমার জীবন সাথী। রূপাঞ্জলি অপেরা প্রযোজিত, বিল্লু ভাই নিবেদিত, কিরণ ভিসিডিতে যাত্রাপালা দস্যি মেয়ের মালাবদল। শ্রেষ্ঠাংশে দীপঙ্কর দে, দোলন রায় ও অনামিকা সাহা। সব দোকানে খোঁজ করলেই পাবেন কিরণ ভিসিডি। বিল্লু ভাই নিবেদিত যাত্রার রোমান্টিক জুটি অনল চক্রবর্তী ও কাকুলি চৌধুরী অভিনীত নব আনন্দ মেলা অপেরার বৈশাখে দেখা হলো দুজনায় কিরণ ভিসিডিতে।